সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনলাইন পাঠ্যক্রমে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকে প্রাণীবিদ্যা বিষয়ের অনার্স প্রথম বর্ষের ইন্ট্রোডাকশন টু জুলজির সপ্তম ক্লাস নিয়ে তোমাদের সাথে আমি এসেছি। হাফেজা বেগম, সহযোগী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, সরকারি সৈয়দ হাতিম আলী কলেজ, বরিশাল। আজকে আমি তোমাদেরকে কোষ চক্র নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। আজকে চলো আমরা শুরু করি। কোষ চক্র, সেল সাইকেল, এই বিষয়টি খুবই জটিল একটি বিষয়, কিন্তু সেটা আমরা সহজ করে বোঝার চেষ্টা করব। আমরা লাস্ট ক্লাসগুলোর আলোচনায় এটা জেনেছি যে কোষ হচ্ছে জীবদের গঠন এবং কাজের একক। এই কোষের মধ্যে নানা ধরনের ভৌত এবং জৈব সংশ্লেষণমূলক ক্রিয়া সুসম্পন্ন হওয়ার মাধ্যমে জীবনের বহিঃপ্রকাশ ঘটে থাকে এবং জীবদেহ সুস্থ থাকে। আমাদের এই পৃথিবীতে এককোষী এবং বহুকোষী দুই ধরনের জীবই রয়েছে। এককোষী জীব একটিমাত্র কোষের মধ্যেই তাদের সকল কার্যক্রম সম্পন্ন করে। তাদের মধ্যে কোনো ধরনের কোষ বিভাজন দেখা যায় না, তবে তারা তাদের নিজেদের প্রজননের জন্য তারা সংখ্যা বৃদ্ধি করে থাকে। বহুকোষী জীবের দেহ অনেক কোষ বা বহু কোষ নিয়ে গঠিত। সংখ্যা বৃদ্ধির মাধ্যমে বা বিভাজনের মাধ্যমে এই কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে থাকে এবং বিভাজনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি ঘটেই মূলত একটি মাত্র কোষ জাইগোট থেকে বহুকোষী জীবের উৎপত্তি হয়। এই বিভাজনের এই প্রক্রিয়ায়, সংখ্যা বৃদ্ধির এই প্রক্রিয়ায় প্রথমে একটি কোষ থেকে দুটি কোষ, দুটি কোষ থেকে চারটি কোষ, চারটি কোষ থেকে আটটি কোষ, আটটি থেকে 16, 16টি থেকে 32, এইভাবে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে থাকে। যখন একটি কোষ থেকে দুটি নতুন কোষ তৈরি হয়, এই সময়ে নতুন নবসৃষ্ট কোষটি বা অপত্য কোষটি সাথে সাথে আবার বিভাজনে লিপ্ত হয় না। কিছু সময় তারা বিভাজনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। এই দশাটাকে বলা হয় বৃদ্ধি দশা। তার মানে যে কোষটি মাতৃকোষ থেকে সৃষ্টি হয়, সেই কোষটি, যাকে আমরা বলি অপত্য কোষ, এই কোষটি কি হয়? প্রথমে বৃদ্ধি পায়, পরিণত হয়, পরবর্তী বিভাজনের জন্য প্রস্তুত হয়, তারপর সে কোষ বিভাজন করে আবার দুটি কোষ তৈরি করে। এই যে কোষের বৃদ্ধি এবং বিভাজন দশা, এই দুটি দশার পর্যায়ক্রমিক আবর্তনকেই মূলত আমরা বলি কোষ চক্র। কোষ চক্রের সংজ্ঞায় কি আছে তাহলে? কোষের বৃদ্ধি এবং বিভাজন দশার চক্রাকার আবর্তনকে কোষ চক্র বলে। কোষ চক্রকে মানুষের জীবন চক্রের সাথে কিছুটা তুলনা করা যায়, কারণ একটি শিশু যখন জন্ম নেয়, জন্মগ্রহণের পরই শিশুটি প্রজননে লিপ্ত হয় না। সে কি করে? বড় হয়, একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত বৃদ্ধি পায়, বৃদ্ধি পেয়ে সে ম্যাচিউর হয়, পরিণত হয়, পরবর্তীতে সে প্রজননের জন্য উপযুক্ত হয়। কোষের বৃদ্ধি মূলত কোষের মধ্যে যখন একটি কোষ জন্ম হয়, অপত্য কোষ যাকে আমরা বলি, এই কোষের মধ্যে বিভিন্ন রকম জৈব সংশ্লেষণমূলক ক্রিয়া হয় বা প্রোটিন সংশ্লেষণ হয় বলেই মূলত এর কোষটি আয়তনে বৃদ্ধি পায়। তবে এই বৃদ্ধি সীমাহীনভাবে চলতে পারে না, কারণ নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে একটি আনুপাতিক সম্পর্ক রয়েছে। যদি
যখন এই অনুপাতের এটাকে বলা হয় একটি ইন্ডেক্স বলে এটাকে, যে নিউক্লিওসাইটোপ্লাজমিক ইন্ডেক্স। এই ইন্ডেক্স যখন চূড়ান্ত মাত্রায় পৌঁছায়, একটা নির্দিষ্ট মাত্রায় পৌঁছায় এবং অতিরিক্ত আয়তন বৃদ্ধির আগেই তখন কোষ বিভাজন বা মাইটোসিস ঘটে থাকে কোষের মধ্যে। তাহলে এই যে বৃদ্ধি দশা এবং বিভাজন দশা, তার মানে একটি অপত্য কোষ প্রথমে কি হবে, বৃদ্ধি পাবে এবং এটি প্রস্তুতি গ্রহণ করবে পরবর্তী বিভাজনের জন্য। এই বৃদ্ধি দশা এবং পরবর্তীতে প্রস্তুত হওয়ার পরে যখন সেটি বিভাজন দশায় যাবে বা বিভাজিত হবে, এই দশা, এটাকে বলা হয় বিভাজন দশা। এই দুটি দশার চক্রাকার আবর্তনীকেই মূলত বলা হয় কোষ চক্র। বিভাজন দশাকে আমরা মাইটোসিস এবং সাইটোকাইনেসিস এই দুইটি অংশে ভাগ করতে পারি। আমরা মাইটোসিস বলতে মূলত ক্যারিওকাইনেসিসকে বোঝায়। ক্যারিয়ন শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস, ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। তাহলে মাইটোসিস মূলত ক্যারিওকাইনেসিস, এটার বাংলা হচ্ছে নিউক্লিয়ার বিভাজন। এর ফলে কি হয়, নিউক্লিয়াস দুটি ভাগে বিভক্ত হয়, কারণ দুটি কোষের মধ্যে নিউক্লিয়াস সমানভাবে ডিস্ট্রিবিউশন হবে এবং নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম রয়েছে সেই ক্রোমোজোমও সমানভাবে দুটি কোষে ডিস্ট্রিবিউটেড হবে বা পরিবেশিত হবে। সেজন্য মূলত বৃদ্ধি দশায় এই ক্রোমোজোমের সংখ্যাটি ডাবল হয় এবং যখন এই প্রস্তুতিটি সম্পন্ন হয় তখন ডাবল হওয়ার পরেই তখন কি হয়, নিউক্লিয়াসের বিভাজন ঘটে, পরে সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। তাহলে বিভাজন দশাটি মূলত মাইটোসিস বা ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস এই দুটি ধাপে বিভক্ত। এর ফলে মূলত কি হয়, একটি কোষ দুটি কোষে পরিণত হয়। তাহলে একটি মাতৃকোষ থেকে মাইটোসিস প্রক্রিয়ায় দুটি সমগুণ সম্পন্ন অপত্য কোষে পরিণত হয়। তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে কোষচক্র হচ্ছে কোষের বৃদ্ধি এবং বিভাজন দশার চক্রাকার আবর্তন। তাহলে কোষচক্র দুটি পর্যায়ে বিভক্ত, একটি হচ্ছে বর্ধন পর্যায় বা ইন্টারফেজ। বর্ধন পর্যায় যেটা আমরা এতক্ষণ বললাম যে বৃদ্ধি পর্যায় বা প্রস্তুতি পর্যায়, যখন বিভাজনের জন্য যখন প্রস্তুতি গ্রহণ করে সেটাকে বলা হয় বর্ধন পর্যায় বা ইন্টারফেজ। আর যে পর্যায়ে কোষটি মাতৃকোষটি দুটি কোষে বিভক্ত হয়ে যায় সেটি হচ্ছে বিভাজন পর্যায়। তাহলে আমরা কোষচক্রকে মূলত দুটি পর্যায়ে ভাগ করতে পারি, একটি হচ্ছে বর্ধন পর্যায় বা ইন্টারফেজ, আরেকটি হচ্ছে বিভাজন পর্যায়। এটি একটি কোষ চক্রের চিত্র। তোমরা দেখো যে এই পুরো সময়টা হচ্ছে ইন্টারফেজ, যেটাকে বর্ধন পর্যায় বলা হয়, ইন্টারফেজ, এবং এটুক হচ্ছে বিভাজন পর্যায়। বিভাজন পর্যায়কে মাইটোসিস এবং সাইটোকাইনেসিস এই দুটি অংশে আমরা ভাগ করতে পারি। এখন আমরা ইন্টারফেজ দশা সম্পর্কে পড়ব, যেটা হচ্ছে বর্ধন পর্যায় বা প্রস্তুতি পর্যায়। এই ইন্টারফেজ দশায় মূলত গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে থাকে। সেই ঘটনাগুলো কি সেই সম্পর্কে একটু বলবো। যে ডিএনএ এর প্রতিলিপি গঠন সহ হিস্টোন প্রোটিনের সংশ্লেষণ ঘটে। ডিএনএ এর প্রতিলিপি গঠিত হয়, তার মানে আমরা যখন তোমাদেরকে বললাম যে একটি মাতৃকোষ যখন দুটি কোষে পরিণত হবে তখন কি হবে, একটি কোষের মধ্যে যে উপাদানগুলো আছে, বিশেষ করে ক্রোমোজোম আমাদের, যদি আমরা মানুষের হিউম্যান সেলের কথা বলি, যে মানুষের কোষের মধ্যে 23 জোড়া বা 46টি ক্রোমোজোম থাকে। যখন এই একটি মাতৃকোষ থেকে দুটি কোষে পরিণত হবে, প্রত্যেকটি কোষের মধ্যেই 46টি করে ক্রোমোজোম থাকতে হবে। সুতরাং মাতৃকোষে কি হইতে হবে, এই ক্রোমোজোমকে ডাবল হতে হবে। হ্যাঁ, ডাবল হলে পরেই সেটি দুটি কোষের মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউটেড হবে। সেজন্য এই ইন্টারফেজ দশায় ডিএনএর প্রতিলিপি হয়। আমরা যখন ক্রোমোজোমের রাসায়নিক গঠন পড়েছি সেখানে দেখেছি ক্রোমোজোম হচ্ছে একটি নিউক্লিয় প্রোটিন, সেটা ডিএনএ এবং হিস্টোন প্রোটিন দ্বারা গঠিত। ডিএনএ হিস্টোন প্রোটিন দ্বারা যখন প্যাকেজিং হয় তখন সেটাকে আমরা বলছি যে ক্রোমোজোম। তাহলে
ইন্টারফেস দশায় কি হয়, এই ডিএনএ প্রতিলিপি গঠন, প্রতিলিপি বলতে ডিএনএ ডুপ্লিকেশন বা রেপ্লিকেশন হয়, ডিএনএর প্রতিলিপি গঠন সহ হিস্টোন প্রোটিনের সংশ্লেষণ ঘটে থাকে ইন্টারফেস দশায়। কারণ হিস্টোন প্রোটিনের সাথে এই ডিএনএ প্যাকেজিং হয়ে ক্রোমোজোম গঠিত হবে। সেন্ট্রিওল বিভক্ত হয়ে এক জোড়া নতুন সেন্ট্রিওল গঠন করে। তার মানে সেন্ট্রিওল হচ্ছে যখন কোষ বিভাজন হবে, মাইটোসিস বিভাজনের সময়, নিউক্লিয়াসের বিভাজনের সময় সেন্ট্রিওল মাকুতন্তু তৈরি করবে এবং ডাবল হওয়া ক্রোমোজোমগুলোকে দুই মেরুতে নিয়ে যাবে। সেজন্য এই সেন্ট্রিওলের একটা প্রিপারেশন প্রয়োজন। সে সেন্ট্রিওল বিভক্ত হয়ে এক জোড়া নতুন সেন্ট্রিওল গঠন করে। আরও কি ঘটনা ঘটে ইন্টারফেস দশায়, মাইটোসিস প্রক্রিয়ায় শক্তি যোগান দেওয়ার জন্য উচ্চ শক্তি সম্পন্ন যৌগের সংশ্লেষণ ঘটে এবং ইন্টারফেস দশার শেষ ভাগে প্রোটিন সংশ্লেষিত হয়। এই যে মাইটোসিস প্রক্রিয়াটি বিভাজন হয় সেখানে প্রচুর শক্তির প্রয়োজন হয়, এই জন্য উচ্চ শক্তি সম্পন্ন যৌগের সংশ্লেষণ ঘটে, অর্থাৎ এটিপি এর সংশ্লেষণ ঘটে এবং ইন্টারফেস দশার শেষ ভাগে প্রোটিন সংশ্লেষিত হয়। আরেকটা বিষয় তোমরা জেনে রাখো যে আমরা একটু আগে যে ছবিতে দেখলাম কোষচক্রের, যে ইন্টারফেস দশায় 90 থেকে 95% সময় ব্যয় হয়। তার মানে কোষচক্রের ইন্টারফেস দশায় 90 থেকে 95% সময় ব্যয় হয়, আর 5 থেকে 10% সময় ব্যয় হয় মাইটোসিস দশায়। তার মানে প্রস্তুতি নিতেই সময় বেশি লাগে এবং কিন্তু ঘটনাটি ঘটতে সময় বেশি লাগে না। এটি তোমরা আমাদের প্রত্যেকটি বিষয় তোমরা আমাদের জীবন থেকে জানার চেষ্টা করবে। আমরা যখন কোনো কিছু রান্না করি তখন রান্নার জন্য যে উপাদানগুলো দরকার সেগুলো প্রস্তুত করতেই আমাদের সময় বেশি লাগে, কিন্তু রান্নার সময় রান্না করতে বেশি সময় লাগে না। এটা আমাদের মায়েরা বলে থাকেন। ইন্টারফেস দশা মূলত 3টি ধাপে সম্পন্ন হয়। প্রথম যে ধাপটি সেটি হচ্ছে, বা 3টি দশায় এই ইন্টারফেস প্রক্রিয়াটি সম্পন্ন হয়। মাইটোসিস পরবর্তী বিরাম দশা বা পোস্ট মাইটোটিক গ্যাপ ফেজ, যেটাকে বলা হয় G1। যখন একটি অপত্য কোষ তৈরি হয়, মাইটোসিসের বা মাতৃকোষ থেকে যখন একটি অপত্য কোষ তৈরি হয়, নতুন কোষ, সেটি কি হয়, প্রথমে G1 দশায় প্রবেশ করে। সেটা হচ্ছে মাইটোসিস পরবর্তী বিরাম দশা, পোস্ট মাইটোটিক গ্যাপ ফেজ, এটাকে G1 দশা বলে। এরপরে G1 দশার পরবর্তী যে ধাপটা সেটা হলো সংশ্লেষণ দশা বা S ফেজ, যেটাকে বলা হয় সিনথেসিস ফেজ। সিনথেসিস ফেজের পরবর্তী যেই ধাপটি সেটা হচ্ছে প্রাক মাইটোসিস বিরাম দশা বা G2, মানে প্রি মাইটোটিক গ্যাপ ফেজ। তার মানে 3টি দশা দেখা যায় ইন্টারফেস মধ্যে বর্ধন পর্যায়ে, G1, S এবং G2। এখন আমরা দেখি যে G1 দশায় কি কি ঘটনা ঘটে। যখন একটি অপত্য কোষ, মাত্র সদ্যজাত কোষটি প্রথমে মাইটোসিস পরবর্তী বিরাম দশায় প্রবেশ করে, সেখানে কি হয়, নবসৃষ্ট কোষসমূহে আরএনএ এবং প্রোটিন সংশ্লেষিত হয়। G1 দশায় আরএনএ, বিভিন্ন ধরনের আরএনএ, যেমন মেসেঞ্জার আরএনএ, রাইবোজোমাল আরএনএ, ট্রান্সফার আরএনএ, কারণ এই সময় প্রোটিন সংশ্লেষণ হওয়ার জন্য প্রোটিন সংশ্লেষিত হবে রাইবোজোমে, এবং সেজন্য বিভিন্ন ধরনের আরএনএ ডিএনএ থেকে সংশ্লেষিত হয়। ডিএনএ নির্দেশনা অনুসারে প্রোটিন সংশ্লেষিত হবে এবং ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি হয়, ট্রান্সফার আরএনএ তৈরি হয়। এই আরএনএগুলো তৈরি হয় G1 ফেজে। সাইটোপ্লাজমের আয়তন এবং অঙ্গাণু সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। সাইটোপ্লাজমের আয়তনও এ সময় বৃদ্ধি পায় এবং অঙ্গাণুর সংখ্যাও বৃদ্ধি পায়। বিভিন্ন ধরনের অঙ্গাণু এখানে, যেমন কিছু কিছু অঙ্গাণু মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ রয়েছে, রাইবোজোম রয়েছে, এটা যখন আমরা মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার পড়েছি তখন দেখেছি, এবং এগুলো নিজে নিজেই দ্রুত বায়োজেনেসিস ঘটায়। এ ধাপে কোনো ডিএনএ সংশ্লেষিত হয় না, এখানে শুধু আরএনএ এবং বিভিন্ন ধরনের প্রোটিন সংশ্লেষিত হয়।
পরবর্তী দশায় ডিএনএ সংশ্লেষণের জন্য এবং একটি কোষ স্বাভাবিক কার্য সম্পাদনের জন্য প্রয়োজনীয় সকল উপাদান সংগ্রহ করে। কারণ আমরা জানি যে G1 ফেজের পরে হবে ক্রোমোজোম ডুপ্লিকেশন বা এস ফেজ বা সিনথেসিস পর্যায়ে। এই পর্যায়ে কি হবে? ডিএনএ সংশ্লেষিত হবে, অর্থাৎ বিদ্যমান ডিএনএ থেকে নতুন ডিএনএ তৈরি হবে এবং সেজন্য প্রচুর এনজাইমের প্রয়োজন হয়। সেই এনজাইমগুলো মূলত এই G1 ফেজে সংশ্লেষিত হয়। ক্রোমোজোম প্রসারিত হয়ে ক্রোমাটিনের রূপ নেয়। আমরা লাস্ট ক্লাসে তোমাদেরকে ক্রোমাটিনের স্ট্রাকচার পড়িয়েছি। ক্রোমাটিন মূলত কম ব্যাস বিশিষ্ট, মানে 10 থেকে 30 ন্যানোমিটার ব্যাস বিশিষ্ট ডিএনএ এবং হিস্টোন প্রোটিনের প্যাকেজিংকে ক্রোমাটিন বলে। কিন্তু এর যে যখন বেশি প্যাকেজিং বা কয়েলিং হয় তখন সেটা হয় ক্রোমোজোম। যখন মাইটোসিস বিভাজন দশায় আমরা ক্রোমোজোমটা দৃশ্যমান থাকে, কিন্তু মাইটোসিস শেষ হওয়ার পরে যখন ইন্টারফেস দশায় আসে তখন কিন্তু সেই ক্রোমোজোম কী করে? নিজেদের প্যাচ খুলে যায়, খুলে গিয়ে ক্রোমাটিনে রূপ নেয়, অর্থাৎ ক্রোমোজোমের ব্যাস কমে গিয়ে ক্রোমাটিনে রূপ নেয়। কারণ কি? কারণ এই ক্রোমাটিন থেকেই ডিএনএর ডুপ্লিকেশন হবে। ডিএনএ যদি প্যাচ না খুলে তাহলে কিন্তু ডিএনএ রেপ্লিকেশন সম্ভব হবে না। সেজন্য কি হয়? G1 ফেজে ক্রোমোজোম প্রসারিত হয়ে ক্রোমাটিনে রূপ নেয়। যে সকল কোষ আর বিভাজিত হয় না, যেমন নিউরন এবং পেশিকোষ, এদের বিভাজন G1 ধাপে থেমে থাকে। G1 ধাপের এই অবস্থাকে তখন কি বলা হয়? G0 ধাপ। তোমরা দেখো G1 এর পাশে একটি তীর চিহ্ন দিয়ে G0 লেখা আছে। এটা হচ্ছে যে সকল কোষ চক্র তো আমরা পড়ছি যে যেই নতুন কোষটি তৈরি হবে সেই কোষটি আবার প্রস্তুতি নিয়ে আবার কি হবে? বিভাজন দশায় যাবে। কিন্তু যে সকল কোষ আর বিভাজিত হবে না তারা কি হয়? G0 দশায় থাকে, অর্থাৎ এদের প্রস্তুতিমূলক বা এই কি বলে ক্রোমোজোম ডুপ্লিকেশন ধাপে এরা প্রবেশ করে না। তখন এই G1 ধাপে যখন লং টাইম থাকে এরা, তখন এই অবস্থাটাকে বলা হয় G0 ধাপ। যেমন আমাদের নিউরন, পেশিকোষ এগুলো আসলে জন্মের পর থেকে এগুলো আর বৃদ্ধি পায় না। মূলত ডেভেলপমেন্টাল পর্যায়ে মানুষের ক্ষেত্রে যেটা আমরা জানি যে মায়ের গর্ভে থাকাকালীন সময় বা ডেভেলপমেন্টাল পর্যায়ে এই নিউরন এবং পেশিকোষ যা তৈরি হওয়ার সংখ্যা সেটা হয়ে যায়, কিন্তু জন্মের পর এগুলো আর সাধারণভাবে এগুলো বিভাজিত হয় না। সুতরাং এইগুলো তখন শুধুমাত্র দৈর্ঘ্যে বৃদ্ধি পায়, দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি পায়, কিন্তু সংখ্যায় বৃদ্ধি পায় না। এবং এই সমস্ত কোষগুলো তখন G0 ধাপে অবস্থান করে। G1 ধাপের পরবর্তী ধাপটি হচ্ছে কি? সংশ্লেষণ দশা। এই ধাপে কি হয় দেখি আমরা। এই দশায় ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়ায় নিউক্লিওটাইড হতে নতুন ডিএনএ সংশ্লেষিত হয়। সংশ্লেষণ দশা বা সিনথেসিস দশা বলতে আমরা বুঝতেছি কি এখানে ডিএনএ সংশ্লেষণ হবে এবং এখানে লেখা আছে ক্রোমোজোম ডুপ্লিকেশন, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন ঘটে, ক্রোমোজোম ডাবল হয়, ডাবলকে ডুপ্লিকেশন বলা হয়েছে। এই প্রক্রিয়ায় কি হয়? ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়ায় নিউক্লিওটাইড হতে নতুন ডিএনএ অণু সংশ্লেষিত হয়। ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। যখন ডিএনএ সংশ্লেষিত হয় তখন বিদ্যমান মাতৃ ডিএনএ অণু থেকে নতুন ডিএনএ অণু তৈরি হয় এবং তখন কি হয়? ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয়। আর ডিএনএ এই দ্বিগুণ হওয়াটা বা ডিএনএ রেপ্লিকেশনটা মূলত কোষ বিভাজনের পূর্ব শর্ত। যতক্ষণ পর্যন্ত ডিএনএ সিনথেসিস না হবে, ডিএনএ ডুপ্লিকেশন না হবে, ততক্ষণ পর্যন্ত কোষ বিভাজন হবে না। কোষ বিভাজনের পূর্ব শর্তেই হচ্ছে ডিএনএ ডুপ্লিকেশন। ডিএনএর পরিমাণ দ্বিগুণ হওয়ার আগে প্রতি ক্রোমোজোমকে কি বলা হয়? মোনাড। এবং ডিএনএর পরিমাণ দ্বিগুণ হলে তাকে বলা হয় ডায়াড। তোমরা এই জিনিসটা খেয়াল করো যে এই যে ক্রোমোজোম যেটা আসলে ইন্টারফেস দশায় ক্রোমাটিন হিসেবে থাকে, এটা ডুপ্লিকেশনের মাধ্যমে এরকম ডাবল হয়, যে মাতৃ এটা হলো নতুন এবং একটা নির্দিষ্ট জায়গায় ডিএনএ যুক্ত থাকে যেটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। এই অবস্থাটাকে বলা হয় ডায়াড। হ্যাঁ, এবং এই
অংশ দুটোকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। এটা যখন মাইটোসিসের ফলে দুটি আলাদা হয়ে যাবে তখন এটাকে বলা হবে মোনাড। তাহলে এটাকে এখানে বলা হচ্ছে যে ডিএনএর পরিমাণ দ্বিগুণ হওয়ার আগে প্রতি ক্রোমোজোমকে মোনাড এবং ডিএনএর পরিমাণ দ্বিগুণ হলে তাকে বলা হয় ডায়াড। ডিএনএর প্যাকেজিংয়ের জন্য হিস্টোন প্রোটিনের সংশ্লেষণ ঘটে। এই অবস্থায় হিস্টোন প্রোটিনের সংশ্লেষণ ক্রোমোজোম ডুপ্লিকেশনের সাথে সাথে হিস্টোন প্রোটিনও সংশ্লেষণ ঘটে, কেননা এই ডিএনএ এর সাথে হিস্টোন প্রোটিন প্যাকেজিং হয়ে মূলত একটি ক্রোমাটিন তন্তু এবং পরে ক্রোমোজোম গঠিত হবে। প্রাক মাইটোসিস বিরাম দশা বা G2, ডিএনএ সিনথেসিসের পরে যে ধাপটি সেটা হলো প্রাক মাইটোসিস বিরাম দশা বা পোস্ট মাইটোটিক গ্যাপ ফেজ। এখানে কি হয়, রেপ্লিকেশন এবং মাইটোসিস শুরুর মধ্যবর্তী সময়কালকে G2 দশা বলে, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন এবং এই যে বিভাজন দশা এর মাঝের এই মধ্যবর্তী সময়কালকে বলা হয় G2 দশা। এই দশায় কি হয়, মাইটোসিস সম্পাদনের জন্য প্রয়োজনীয় প্রোটিন এবং আরএনএ সংশ্লেষণ চলতে থাকে। এরপরে এই মাইটোসিসের জন্য যেই উপাদানগুলো প্রয়োজন সেই উপাদানগুলো মূলত এই গ্যাপ 2 ফেজে সংশ্লেষণ চলতে থাকে। এ সময় টিউবিউলিন প্রোটিন সংশ্লেষিত হয় যা পরবর্তীতে মাইক্রোটিউবিউল গঠনের মাধ্যমে স্পিন্ডল যন্ত্র গঠন করে। আমরা জানি যে মাইটোসিস কোষ বিভাজনের সময় স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়, কারণ স্পিন্ডল তন্তু মূলত কি করে, ক্রোমোজোমকে টেনে ওই ডায়াডকে সেন্ট্রোমিয়ার স্থানে যুক্ত হয় এবং ডায়াডকে টেনে দুটি ক্রোমোজোমে মোনাডে পরিণত করে এবং দুই প্রান্তে নিয়ে যায়। সেজন্য এই স্পিন্ডল তন্তু প্রয়োজন হবে। সেই স্পিন্ডল গঠনের জন্য টিউবিউলিন প্রোটিন সংশ্লেষিত হয়, যেটা হচ্ছে মাইক্রোটিউবিউল এর একটি উপাদান। সেন্ট্রিউল বিভক্ত হয়ে নতুন সেন্ট্রিউল গঠন করে এবং এই সেন্ট্রিউল থেকে মূলত এই মাকুদ তন্তুগুলো গঠিত হবে। এই পর্যায়ে কোষের সর্বোচ্চ বৃদ্ধি ঘটে এবং বিভাজনের প্রস্তুতি শেষ হয়। তার মানে বিভাজনের জন্য সম্পূর্ণ প্রস্তুতি শেষ হলেই কোষ কি করবে, বিভাজন দশায় প্রবেশ করবে, মাইটোসিস বা ক্যারিওকাইনেসিসে প্রবেশ করবে। এর পরবর্তীতে যেই দশাটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কি, বিভাজন দশা। এই বিভাজন দশা হলো মাইটোসিস এবং সাইটোকাইনেসিস এই দুটি অংশে বিভক্ত। মাইটোসিসকে আমরা কি বললাম, ক্যারিওকাইনেসিস, অর্থাৎ এখানে কি হয়, নিউক্লিয়াসের বিভাজন ঘটে। এটি 5টি ধাপে সম্পন্ন হয়, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এবং যখন নিউক্লিয়াসের বিভাজন সম্পন্ন হয় এরপরে কি হয়, সাইটোকাইনেসিস হয়, অর্থাৎ এরপরে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে থাকে। এটি হচ্ছে বিভাজন পর্যায়ের দৃশ্য। এটি আমি কোষচক্রকে এখানে ছোট করে দেখিয়ে, G1 পর্যায়, এখানে কিছু সেল G0 পর্যায়ে থাকে, S পর্যায়, তারপর G2 পর্যায়। এরপর G2 পর্যায়ে আমাদের কোষের এই অবস্থা থাকে, তখন কি হয়, মূলত ডিএনএর ডায়াড অবস্থায় থাকে। হ্যাঁ, তখন লুজলি কয়েলড থাকে, রেপ্লিকেটেড ক্রোমোজোমটা লুজলি কয়েলড থাকে, অর্থাৎ কয়েলিংটা অত ফার্ম হয় না, এটা লুজলি কয়েলড থাকে। আর কি হয়, এই অবস্থায় থাকে। এরপরে আমাদের এই কোষ মাইটোসিস বা বিভাজন দশায় যাবে, যেটা মূলত এই সমস্ত কোষচক্রের মধ্যে 5 থেকে 10% সময় এখন এই মাইটোসিসে ব্যয় হবে। মাইটোসিসের যে প্রথম দশা বা পর্যায়ে সেটা হচ্ছে কি, প্রোফেজ। এই প্রোফেজ দশায় কি হয়, নিউক্লিয়ার আবরণীটি, দেখো যেহেতু মাইটোসিস হলো ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়াস বিভাজিত হবে। এই পর্যায়ে নিউক্লিয়ার আবরণী কি হয়, ব্রেকডাউন হয়, ভেঙে যায় এবং এই ভেঙে যাওয়ার ফলে সাইটোপ্লাজম আর নিউক্লিওপ্লাজমের মধ্যে আর কোনো ব্যারিয়ার থাকে না এবং এই নিউক্লিয়াসের দুই প্রান্ত থেকে স্পিন্ডল ফাইবার দেখা যায়। ক্রোমোজোম
এই পর্যায়ে কিছুটা কনডেন্সড হয়, তার মানে যে লুজলি কয়েলড থাকে যে ক্রোমোজোম সেটা এখানে আস্তে আস্তে ডিএনএ প্যাকেজিংটা শুরু হয় এবং ক্রোমোজোম খাটো মোটা হতে থাকে। এর পরবর্তীতে হচ্ছে কি প্রো মেটাফেজ দশা। প্রো মেটাফেজ দশায় আমরা কি দেখতে পাই? স্পিন্ডেল ফাইবার অ্যাটাচ টু ক্রোমোজোম। এই দশায় ক্রোমোজোম আরও বেশি খাটো মোটা হয়ে যায় এবং ক্রোমোজোম স্পিন্ডেল ফাইবারগুলো মোটামুটি কি হয়? ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয়। এই দেখো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয়, যেগুলো ডায়াড অবস্থায় আছে যে ক্রোমোজোম সেগুলোর কি বলে সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয় এবং এই ক্রোমোজোমগুলো দেখো মোটামুটি প্রান্তের দিকে চলে আসতে থাকে বা এরা এখন অরীয়ভাবে বিন্যস্ত হবে। এর পরবর্তী যে মেটাফেজ দশা, প্রোমেটাফেজের পরবর্তী যে দশাটি সেটি হচ্ছে কি মেটাফেজ দশা। এই দশায় কি হয়? ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে মানে অরীয়ভাবে বিন্যস্ত হয়, বিষুবীয় অঞ্চলে একটি লাইনে এরা সজ্জিত হয়। এটাকে বলা হয় ক্রোমোজোমের অ্যালাইনমেন্ট। এখানে স্পিন্ডেল ফাইবার সম্পূর্ণরূপে গঠিত হয় এবং সেন্ট্রোমিয়ার এর সাথে যুক্ত থাকে। এর পরবর্তীতে কি হয়? অ্যানাফেজ দশা। অ্যানাফেজ দশায় অ্যানাফেজ হলো কি হয়? এখানে স্পিন্ডেল ফাইবার যে সেন্ট্রিওলগুলো দুই পাশে গিয়ে যে স্পিন্ডেল ফাইবার তৈরি করলো, স্পিন্ডেল ফাইবার সেন্ট্রোমিয়ার টান সৃষ্টি হয়, ফলে কি হয়? অ্যানাফেজীয় চলন শুরু হয়। মানে কি এই সময়ে ক্রোমোজোমে দুটি যেগুলো ডায়াড ছিল সেন্ট্রোমিয়ার অংশে যুক্ত ছিল সেগুলো কি হয়? ছুটে যায় এবং ক্রোমোজোম দুটি যেটা সিস্টার ক্রোমাটিড ছিল মুভ টু অপোজিট পোল, মেরুর দিকে গমন করা শুরু করে। স্পিন্ডেল ফাইবার যখন টান দেয় তখন কি হয়? যে ক্রোমোজোমগুলো যে সিস্টার ক্রোমাটিড বা ডায়াড অবস্থা ছিল এগুলো মোনাড অবস্থায় চলে আসে। এগুলো কি হয়? দুই প্রান্তে মেরুর দিকে চলন হয়। এই চলনটাকে মূলত বলা হয় কি অ্যানাফেজীয় চলন। টেলোফেজ দশা, এর পরবর্তী যে দশা সেটি হচ্ছে কি টেলোফেজ দশা। এই দশায় তোমার টেলোফেজ দশাটা এই যে আমাদের প্রোফেজ তার ঠিক উল্টা। উল্টা কিভাবে? এখানে ক্রোমোজোমগুলো কি হয়? সম্পূর্ণরূপে দুই প্রান্তে চলে যায়, দুই মেরুতে চলে যায় এবং স্পিন্ডেল ফাইবার ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। স্পিন্ডেল ফাইবার ডিসঅ্যাপিয়ার হওয়ার সাথে সাথে এখানে নিউক্লিয়ার মেমব্রেন রিফর্ম করে। আমাদের প্রোফেজের নিউক্লিয়ার মেমব্রেনটা ব্রেকডাউন হয়েছিল, আর টেলোফেজ দশায় আবার এই ক্রোমোজোমের চারিপাশে কি হয়? নিউক্লিয়ার মেমব্রেন পুনঃগঠিত হয়। আর ক্রোমোজোম কি হয়? ডিকনডেন্সড হয়, অর্থাৎ ক্রোমোজোমের প্যাচ খুলে যেতে থাকে। আমরা এখানে দেখেছিলাম যে ক্রোমোজোম আরও প্যাচ খেয়ে খাটো মোটা হয়, কিন্তু এখানে কি হয়? আস্তে আস্তে ক্রোমোজোমের প্যাচ খুলে যেতে থাকে এবং ক্রোমোজোম ক্রোমাটিনে রূপান্তরিত হতে থাকে। ফলে কি হয়? নিউক্লিয়াস দুটি সম্পূর্ণরূপে দুটি নিউক্লিয়াস পরিণত হয়। এই সময়ে কিন্তু সাইটোপ্লাজমের মধ্যে দেখো একটি ক্লিভেজ বা ক্লিভেজ ফারো বা ক্লিভেজ খাত এর সৃষ্টি হয়। যখন এই নিউক্লিয়াস সম্পূর্ণরূপে বিভাজিত হয়, এটাকে আমরা এই পর্যন্ত এটাকে ক্যারিওকাইনেসিস বা মাইটোসিস বলছি। এর পরবর্তীতে শুরু হয় কি সাইটোকাইনেসিস। এই সাইটোকাইনেসিস দশায় কি হয়? সাইটোপ্লাজম বিভাজিত হয়। যখন টেলোফেজ দশা থাকে তখনই কিন্তু কিছুটা খাত সৃষ্টি হয়। পরবর্তীতে সাইটোকাইনেসিস প্রক্রিয়ায় সাইটোপ্লাজম দুটি কোষের মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়। এটা আসলে সমানভাবে ডিস্ট্রিবিউটেড, কোষীয় অঙ্গাণুগুলো র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড হয়। তার মানে যে দুইটি কোষের অঙ্গাণুর সংখ্যা সমান থাকবে তা নয়। হয়তোবা দেখা গেছে যে একটি কোষের মধ্যে যদি 80টি মাইটোকন্ড্রিয়া থাকে, অন্য কোষের মধ্যে হয়তোবা 90টি বা 100টি মাইটোকন্ড্রিয়া রয়েছে। পরবর্তীতে
কোষের মধ্যে অঙ্গাণুর মানে বায়োজেনেসিস ঘটে থাকে। তার মানে সাইটোপ্লাজম যখন ডিভাইডস হয়ে যায় এটাকে বলা হয় সাইটোকাইনেসিস। অ্যান্ড প্যারেন্ট সেল বিকামস টু ডটার সেলস উইথ আইডেন্টিক্যাল জেনেটিক ইনফরমেশন। তাহলে এই যে একটি কোষ থেকে তাহলে দুটি কোষের উৎপত্তি হলো, এবং প্রত্যেকটি কোষকে আমরা অপত্য কোষ বা ডটার সেল বলছি, এবং প্রত্যেকটি কোষে মাতৃকোষের সমান সংখ্যক ক্রোমোজোম বিরাজ করে। এটি হচ্ছে মাইটোসিস দশা। এবং এই যে অপত্য কোষ, এই অপত্য কোষটি আবার G1 ফেজে চলে যাবে, গ্যাপ ফেজ 1, পোস্ট মাইটোটিক পিরিয়ড বা ফেজ, সিনথেসিস ফেজ, হলো প্রি মাইটোসিস ফেজ, গ্যাপ ফেজ। তাহলে এইভাবে যে চক্রাকার চলতে থাকে বিভাজন দশা আর রেস্টিং দশা বা ইন্টারফেস দশা, এটাকেই আমরা আসলে বলছি কোষ চক্র। যেই কোষগুলো আমাদের দেহে আমরা যখন আমাদের যে অংশে, যেমন আমাদের স্কিনের উপরের কেরাটিনাইজড সেল সব সময় বিভাজমান, সব সময় সারা জীবন বাড়তে থাকে, আমাদের চুল সারা জীবন বাড়তে থাকে, আমাদের নখ সারা জীবন বাড়ে, আমাদের ব্লাড সেলগুলো সব সময় উৎপন্ন হয়, বিভাজিত হয়, ব্লাড স্টেম সেলগুলো বিভাজিত হয়ে ব্লাড সেল তৈরি হয়। তো এই সমস্ত জায়গায় এভাবে কোষ চক্রের মাধ্যমে সেল ডিভিশন চলতে থাকে। এখন আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো সেলুলার ডিফারেন্সিয়েশন। খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয়, কোষ বিশেষায়ন। আমরা এই যে বহুকোষী জীবের দেহে যে বিভিন্ন রকম কোষ রয়েছে, এই কোষগুলো কিন্তু এক এক অঙ্গের কোষ এক এক রকম কাজ করতে থাকে। যেমন আমাদের চোখের কোষের কাজ হচ্ছে, রড কোষ কোন কোষের কাজ হচ্ছে অনুভূতি, দেখার দর্শন অনুভূতি গ্রহণ করা এবং সেটা মস্তিষ্কে পৌঁছানো, অর্থাৎ আমরা এই কোষগুলোর মাধ্যমে দেখতে পাই। আবার আমাদের মাসল সেলের কাজ কি হচ্ছে সংকোচন প্রসারণ করে আমাদেরকে চলন এ সাহায্য করা। তো এরকম আমাদের বিভিন্ন জায়গার গ্রন্থি কোষের কাজ হচ্ছে ক্ষরণ করা। এরকম বিভিন্ন অঙ্গের কোষ বিভিন্ন রকম কাজ করে থাকে, খেয়াল করো তোমরা। কিন্তু একটি জিনিস খেয়াল করো যে এই সকল কোষ কিন্তু একটি মাত্র কোষ জাইগোট থেকে উৎপত্তি লাভ করেছে। শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে যে 46টি বা 23 জোড়া ক্রোমোজোম বিশিষ্ট একটি মাত্র কোষ জাইগোট, সেখান থেকে কিন্তু বহুকোষী জীবের উদ্ভব হয়েছে। তাহলে প্রশ্ন হলো যে কিভাবে, কি পদ্ধতিতে এই একটি কোষ থেকে এক সৃষ্ট কোষগুলোর মধ্যে এরকম বৈচিত্র্য দেখা যায়, তাদের কাজে, তাদের গঠনে, তাদের প্রকৃতিতে, হ্যাঁ, কিভাবে এই বৈচিত্র্যটি দেখা যায়। যে প্রক্রিয়ায় এই কোষগুলোর মধ্যে বৈচিত্র্য সৃষ্টি হয়, এই প্রক্রিয়াটাকেই বলা হয় সেলুলার ডিফারেন্সিয়েশন বা কোষ বিশেষায়ন। তাহলে আমরা কোষ বিশেষায়নের সংজ্ঞা কী বলতে পারি? বিভিন্ন কলা ও অঙ্গের কাজ সম্পন্ন করার জন্য বহুকোষী প্রাণীদের কোষসমূহে প্রয়োজনীয় বৈশিষ্ট্য অর্জন করার পদ্ধতিকে কোষ বিশেষায়ন বলে। আমরা যখন এই ফার্টিলাইজড কিভাবে হয় এই জিনিসগুলো, যখন এই জাইগোট বিভাজিত হয়, হয়ে কি হয়, ক্লিভেজ হয়, এর ফলে মরুলা হয়, মরুলা পরে ব্লাস্টুলা হয়, ব্লাস্টুলা গ্যাস্ট্রুলেশনের মাধ্যমে 3টা লেয়ারে বিভক্ত হয়, সেখান থেকে আমাদের দেহের বিভিন্ন কোষ বা অঙ্গ প্রত্যঙ্গগুলো সৃষ্টি হয়। যখন এই জাইগোট বিভাজিত হয় ফার্স্ট বিভাজনে 1টি থেকে 2টি, সেকেন্ড বিভাজনে 2টি থেকে 4টি, এভাবে যখন 16টি কোষ সম্পন্ন বা 16 থেকে 32টি কোষ সম্পন্ন একটি সেল বল তৈরি হয়, সেটাকে আমরা বলি মরুলা। এই মরুলা পর্যায়ে বলা হয়ে থাকে বা ধারণা করা হয়ে থাকে যে 3টি বিভাজন পর্যন্ত, তার মানে 8টি কোষ পর্যায় পর্যন্ত, মরুলার 8টি কোষ পর্যায় পর্যন্ত সেলগুলোর মধ্যে টোটাল পটেনশিয়ালিটি থাকে, অর্থাৎ এই সেলগুলো হচ্ছে টোটিপটেন্ট। টোটি শব্দের অর্থ টোটাল, পটেন্ট অর্থ পটেনশিয়ালিটি বা সামর্থ্য, অর্থাৎ এই 8টি কোষের সম্পূর্ণ সামর্থ্য থাকে যে এরা নতুন একটি জীব তৈরি করবে। এগুলোকে বলা হয় টোটিপটেন্ট স্টেম সেল। এই টোটিপটেন্ট স্টেম সেলগুলো যখন একটু বিশেষায়িত হয়, অর্থাৎ এগুলো যখন
আরেকটু নির্দিষ্ট হয় তখন সেগুলোকে বলা হয় প্লিউরিপটেন্ট সেল। অর্থাৎ 8টি সেলের পরে যে বিভাজনের মাধ্যমে যে কোষ তৈরি হয় সেই কোষগুলো যেগুলো প্লিউরিপটেন্ট সেল, সেই কোষগুলো যদি আলাদাভাবে এদেরকে কালচার করা হয় তাহলে এরা 3টি জার্মিনাল লেয়ার তৈরি করতে পারবে, বিভিন্ন অঙ্গ তৈরির ক্ষমতা থাকবে। কিন্তু একটি সম্পূর্ণ জীব তৈরি হওয়ার জন্য যেমন এক্সট্রা এমব্রায়নিক যে টিস্যুগুলো আছে যেমন প্লাসেন্টা, এই প্লাসেন্টা তৈরির ক্ষমতা এদের লুপ্ত হয়। সুতরাং টোটিপটেন্ট সেলের সম্পূর্ণ ক্ষমতা থাকে কিন্তু প্লিউরিপটেন্ট সেলের ক্ষমতাটা কিছুটা লুপ্ত হয়, এরা প্লাসেন্টা বা এমব্রায়ন তৈরি করতে পারে না। এই প্লিউরিপটেন্ট সেল যখন আবার কি হয় আরও বিশেষায়িত হয়, নির্দিষ্ট হয়ে যায়, তখন সেগুলোকে বলা হয় মাল্টিপটেন্ট সেলগুলো যেমন হিমোপয়েটিক সেল, এগুলো থেকে কি হবে শুধুমাত্র রক্তকোষ তৈরি হবে। মাল্টিপটেন্ট বলতে এই সেলগুলো, এই স্টেম সেলগুলো থেকে বিভিন্ন সেল টাইপ তৈরি হবে এবং সেটা শুধু রক্তকোষের বিভিন্ন, যেমন আরবিসি, তারপর হলো আমাদের শ্বেত রক্তকণিকা বিভিন্ন ধরনের আছে, যেমন ইউসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, হ্যাঁ, ম্যাক্রোফাজ, এরকম যে বিভিন্ন সেল লাইন আছে বা সেল টাইপ আছে, এই সেল টাইপ তৈরি করার ক্ষমতা যেই কোষের রয়েছে সেগুলোকে বলা হয় মাল্টিপটেন্ট সেল। যেমন হিমোপয়েটিক সেল থেকে আমাদের লোহিত রক্তকণিকা বিভিন্ন কোষ তৈরি হচ্ছে, টিস্যু স্পেসিফিক স্টেম সেল, নিউরাল সেল, তারপরে মেসেনকাইমাল স্টেম সেল, এগুলো হচ্ছে মাল্টিপটেন্ট সেল। এই মাল্টিপটেন্ট সেল থেকে বিভিন্ন সেল টাইপ তৈরি হয় এবং বিভিন্ন ধরনের কোষ তৈরি হয়ে থাকে। তো এইভাবে মাল্টিপটেন্ট, তারপরে হলো ইউনিপটেন্ট, যেগুলো শুধুমাত্র একটি সেল টাইপ, এক ধরনের সেল টাইপ গঠন করে। এইভাবে কোষগুলো কি হয় আস্তে আস্তে নির্দিষ্ট বা বিশেষায়িত হয়ে হয়ে সুনির্দিষ্ট কাজের জন্য কোষ তৈরি করে, সুনির্দিষ্ট হয়ে যায়। তার মানে এই যে পদ্ধতিটা, যে একটি টোটাল পটেনশিয়াল একটি সেল যেটা হচ্ছে জাইগোট, সেই বা মরুলার 8টি কোষ, এই কোষের পর থেকে যে আস্তে আস্তে বিশেষায়ন শুরু হয়, এগুলো আসলে জিনের কার্যক্রমের কারণে এগুলো হয়ে যায়। যখন এই সেলগুলো তৈরি হয় তখন কিছু জিন তার অ্যাক্টিভিটি বন্ধ করে দেয়, ফলে এই প্লিউরিপটেন্ট, তারপরে যখন আরও বিশেষায়ন ঘটে তখন এটা হলো মাল্টিপটেন্ট থেকে ইউনিপটেন্ট, এইভাবে বিশেষায়ন ঘটতে থাকে। এর ফলেই কি হয় কোষসমূহ তাদের কাজের জন্য সুনির্দিষ্ট হয়ে যায় এবং একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য অর্জন করে। এই পদ্ধতিটাকেই বলা হয় কোষ বিশেষায়ন বা সেলুলার ডিফারেন্সিয়েশন। তাহলে সংজ্ঞাটা এরকম হতে পারে যে বিভিন্ন কলা ও অঙ্গের কাজ সম্পন্ন করার জন্য বহুকোষী প্রাণীদের কোষসমূহে প্রয়োজনীয় বৈশিষ্ট্য অর্জন করার পদ্ধতিকে কোষ বিশেষায়ন বলে থাকে। আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আজকে তোমাদের এখানে উপস্থাপন করেছি। এতক্ষণ ধরে যা তোমাদের আলোচনা করেছি সেখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে, যেমন কোষ চক্র কাকে বলে, চিহ্নিত চিত্রসহ কোষ চক্র বর্ণনা করো, কোষ চক্রের ইন্টারফেস দশাটি বর্ণনা করো, কোষ বিশেষায়ন কি, কোষ বিশেষায়ন সম্পর্কে যা জানো লিখো। এটা তোমাদের কুইজ কোশ্চেন আসতে পারে, শর্ট কোশ্চেন আসতে পারে। তাহলে এই প্রশ্নগুলো তোমরা আশা করছি যে আমার আলোচনা থেকে পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আমি আজকের তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।